যেতে দে না আমার ছোট্ট সোনাইরা। রাতে ঠিকানা বসা যাবে?
আজ থেকে বাড়ির সমস্ত সবার হাতে দায়িত্ব সবার। জানো প্রভা, আমার প্রথম স্ত্রী মারা যাবার পর আমি প্রথম অন্তর্ভাবে প্রবেশ করলাম। লোকজন তো অনেক দেখছি, তোমার আপনজন কেউ নেই? না, আপন বলতে যাদের বোঝায় তেমন কেউ নেই। তবে প্রথম স্ত্রী বাবু এই দেখুন, ইংরেজিতে নাম, বাপের নাম, গ্রামের নাম, জেলা সব কিছু লিখেছে। আর ইংরেজি কবিতা বারবার চলে যাচ্ছে। 5 বছরের ছেলে এখনই বড় হলে এই ছেলে তো রাজ্য জয় করে ফেলবে। জানো বিরক্ত করিস না, একবার দেখুনি না? আমি বলছি দেখতে হবে না, তুই যা এখান থেকে। যাচ্ছি বাবু। কি লিখেছি একবার দেখুনি না? শঙ্কর পাল চৌধুরী, পিতা বীরেন্দ্র নারায়ণ পাল চৌধুরী, গ্রাম হলুদপুর। মাস্টার মশাই কি বলেছে জানে? বড় হয়ে এই ছেলে নাকি বংশের মুখ উজ্জ্বল করে ছাড়বে। শঙ্কর মানে ও হচ্ছে একটা ছেলে, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, এই বাড়িতে তোমার পছন্দ হয়েছে? সাবেক আমাদের বাড়ি তো। শঙ্কর তোমার প্রথম স্ত্রীর ছেলে? হ্যাঁ, না মানে আমি ওকে তোমার কাছে ঘেঁষতেই যাবো না, ওই আমার কাছে। তোমার প্রথম স্ত্রীর সন্তান আছে, এ কথা তুমি আমাকে গোপন করেছিলে কেন? কি আশ্চর্য, 5 বছরের একটা বাচ্চা। আমার বাবাকে তোমার জানানো উচিত ছিল। তার বিশ্বাসের পরিপূর্ণ সুযোগ নিয়েছো তুমি। দেখো প্রভা, তোমার বাবা হচ্ছেন আমাদের স্টেটের উকিল। আমি ভেবেছিলাম উনি হয়তো আমার সমস্ত খবর রাখেন। বাবা আমাকে কিছুই বলেননি। এই আমি তোমাকে ছুঁয়ে বলছি, তোমার মর্যাদা করবো না। তোমার যদি ছেলে হয়, সেই ছেলে যাতে সমস্ত সম্পত্তি আদালি ভাবে ভাগ পায়, আমি তার পাকাপাকি ব্যবস্থা করে যাবো। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, সহ্য করতে পারছি না। টিপে দেবো? তুমি যাও, আমি একটু একা থাকতে চাই, একটু একা থাকতে চাই। হঠাৎ মাথা ধরলো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি চুপচাপ এখানে শুয়ে পড়ো, আমি এখনই ডাক্তারকে বাড়িয়ে দিচ্ছি। আমার কুমারীর জীবনের মধুর স্বপ্ন ভেজে দু পায়ে মারা গেছে, তাকে আমি সহজে রেহাই দেব না। আমার মুখটা যেমন ঝরছে, ওকেও আমি ঠিক তেমনি ভাবে জ্বালাবো। তবে আমার নাম রত্নপ্রভা। 20 বছর পরের ঘটনা। জমিদারের খায় জমিদার বাড়ি তুলেছো। আগে হুজুর, বসবাসের জন্য আমি খড় করিনি। গরিব চাষাবাসের ছেলেমেয়েরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে, তাই আমি চাষাবাসের যার নামে যাক, আমার আদেশ আজ রাত্রের মধ্যে এই ঘরটা ভেঙে দিতে হবে। নইলে মারের চোটে একেবারে বাবার নাম ভুলে যাবো। বেটা অনেক কষ্ট করে ঘরটা তুলেছি। কাছাকাছি একটা প্রাথমিক স্কুল নেই যাতে গরিবের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায়, তাই অনুগ্রহ করে ঘরটাকে ভেঙে দাও, তারপরে চিন্তা করে দেখবো অনুগ্রহ করা যায় কি না। কিন্তু জমিটা কি তোমার? আগে না, তাহলে জমিদারকে না জানি ঘর তুললে কেন? ভাই ভিতরে আমি ভাই জায়গাটা দীর্ঘদিন খালি পড়েছিল। ওরকম শত শত বিঘে জমি খালি পড়ে আছে আমাদের, তাই বলে সেগুলো জমা জমা করবে তোমরা? ব্যক্তিগত কাজের জন্য তো ঘরটা তোলা হয়নি। গরিব ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায় না, তাই আমি। তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ সদানন্দ। এতদিন তুমি স্কুলটা কোথায় চালিয়েছিলে? আজকে আমার বাড়িতে, সম্প্রতি বাড়িতে আমার মেয়ে এসেছে, তাই জমিটা বাপের জমিদারি পেয়েছে সদা। হুজুর, আপনি না ভদ্র সন্তান। বলতে চাও তুমি? আমি একজন শিক্ষক, হতে পারে দিন দরিদ্র, সবাই আমাকে সম্মান দেয়। বয়স হবে আপনার চেয়ে অনেক
আপনি এমন ভাষায় কথা বলছেন? হুজুর শাহনশাহ বলে প্রবেশ করতে হবে নাকি? আগে চাপ শট। আর একটা কথা বললে তোমাকে আমি এমন শিক্ষা দেবো জীবনেও তুমি বলতে পারবে না। আমার আদেশ আজ রাত্রের মধ্যে ঘরটা ভেঙে দেবে। আমি একবার জমিদার বাবুর সঙ্গে। আমি জমিদার। আগে না, আপনি হচ্ছেন ম্যানেজার। আরে সরজারা আগে আলসি গ্রাউন্ড রাস্কেল। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। নইলে দারুণ দিয়ে হাত ধরে বাড়ি বাইরে ছুঁড়ে ফেলে দেবো। এই নাও ছোট লোক জানোয়ার করে কাজ। এই ছোট লোক, এই যে জামাই বাবু ছোট লোকটা স্পর্ধা রেখেছেন আমাদের বিরাট নগরীতে আমাদের জমি দখল করেছে। আমার চোখ রাঙিয়ে আপনি সত্যের অপরাধ করছেন। জানাও রাস্কেল। আমার লোকের উপরে কথা বলে তোমাকে আমি এমন শিক্ষা দেবো। ব্যাপারটা জড়িয়ে বুঝতে না। কি হলো? কিছু বলবি? ও মায়ের ফটোতে মালা দিবি? যা, বাগানে অনেক ফুল আছে, তুলে এনে মালা গেঁথে মায়ের ফটোতে দিয়ে দে। যা। না না, চন্দন তোকে কিছু বলবে না, আমি ওকে বুঝিয়ে বলে দেবো। কর যা যা, তোর কোনো ভয় নেই। যা যা। কি হচ্ছে জয় বাবু? একটা জরুরি কাজের কথা হচ্ছে, এর মধ্যে একটা পাগলের সঙ্গে আরম্ভ করলে ছেলে মানুষ। এই সর, যা ভাগ এখান থেকে। যা, বাগান থেকে ফুল তুলে নিয়ে মালা গেঁথে মায়ের ফটোতে দিয়ে দে। যা। জমিটার উপর আমি একটি স্কুল করেছি হুজুর, ব্যক্তিগত প্রয়োজন নয়, গরিব প্রজাদের। আমাদের জমি এমনি পড়ে থাকবে, স্কুলের যদি প্রয়োজন হয় আমরা নিজেরা তুলে দেবো। তোমাকে তা নিয়ে মাথা ঘামাতে হবে না। এরকম প্রতিশ্রুতি আপনারা বহুবার দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত তা কাজে পরিণত হয়নি, আর হবে বলে মনে হয় না। শুনলেন জামাই বাবু, এই দরকার কথাগুলো শুনলেন? আপনি বেআইনি কাজ করেছেন, কিন্তু ঘরটা আপনি ভেঙে দেবেন। কাল পর্যন্ত আপনাকে সময় দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি ঘর ভেঙে না দেন তাহলে আমার লোক দিয়ে ঘর ভেঙে দিয়ে আসবে। কথাটা আপনার মনে থাকবে যেন। কিন্তু হুজুর, আবেদন নিবেদন নয়, অনুগ্রহ বা মিথ্যা নয়, সরাসরি বিদ্যুতের দল তুলেছেন আপনারা। এটা একটা কথা মনে রাখবেন, এই জমিদার বিদ্যুৎ চৌধুরী বেশ থাকবে এই প্রজাদের বিদ্রোহী ভাব সে কোনোদিন আমরা ধর্মের দৃঢ় কিমিকে ম্যানেজার বাবু মুখের কথায় তোমাদের সহায়তা করে যাবে। এই চাবুকের ভাষায় তোমাদের সঙ্গে কথা বলতে হবে। বকুলকে সহায়তা করতে হলে মগর চাই। আপনি আমাদের মানুষ ভাবি না, বুঝলে? আমাদের চোখে তোমরা তোপে জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই নয়। কাল পর্যন্ত জামাইবাবু সময় দিয়ে গেছে। কালকের মধ্যে যদি ঘরটা ভেঙে না দাও, এই চাপকে তোমার পিঠের চামড়া আমি তুলে দেবো। বাবুদের চোখে আমরা জন্তু জানোয়ার, যে চাষভূষেরা কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত করেছে সভ্যতার বুনিয়াদ, তাদের কথা কেউ ভাবে না, কেউ ভাবছে না, কেউ করে বলবো তখন কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে কোনো খেয়ে দেয় না। সবার মানে সবাই ঘেন্না করে। পুজোর দিনে মন্দিরে গেলে সবাই আমাকে তাড়িয়ে দেয়। আজ এই ঘরে আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে খুঁজে দেবো, লুকিয়ে লুকিয়ে খুঁজে দেবো। তোমার
কি বিষয়? ফলবাজি। কেন তুই আমার কাছ থেকে ফুল ছিঁড়েছিস? বল। মেরে তোর হার মাংস আমি আলাদা করে দেব। এই তবু চুপ করে আছে। তোকে না নিষেধ করেছিলাম আমার বাগানে তুই হাত দিবি না। বাবা বলেছে ফুল ছিঁড়তে। তবে রে পাজি, আমার শখের ফুল ছিঁড়ে তুই তোর মার ফটোতে মালা পরাবি। সাবধান ছোড়া রাজা, আবার যদি ওকে দেখেছি তুমি চাবক মেরেছো, তাহলে কিন্তু আজ একটা হুলস্থুল কাণ্ড বাজিয়ে ছাড়বো। রামু, কেন তুমি ওকে মারবে? রামু, ও কি বংশের কেউ নয়, ও কি পানের জলে ভেসে এসেছে। নাকি তোমার গায়ের রক্ত রক্ত আর ওর গায়ের রক্ত এ দু কুকুরের পা। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস ছোট লোক। এতই যখন দরদ, তাহলে জানোয়ারটাকে বেঁধে রাখলে পারিস। ফের যদি ও আমার বাগানে হাত দেয়, একেবারে জ্যান্ত আর তুই যদি ভেবে থাকিস ওকে শিখন নিরূপে দাঁড় করিয়ে এই সম্পত্তির ভার তুই আদায় করবি, সে তোর আকাশ কুসুম কল্পনা। মনে রাখিস তোর এই চন্দন চৌধুরী বেঁচে থাকতে তোর মনোবাসনা কোনো দিন পূর্ণ হবে না, কোনো দিন। ও ছোট বাগান, কেন ওর ফুল গাছে হাত দিতে গেলি? তোকে নয় আমি কতবার করে মানা করেছি ওর কোন জিনিসে তুই হাত দিবি না। বাপ নয় রে, বাপ নয়, ও হচ্ছে একটা পাষাণ। তাহলে কি তোর এমন অবস্থা হয়? তোর মা বেঁচে থাকতে প্রতিশ্রুতির ফুল চুরি উড়িয়েছিল। আমি এখানে যাবো না, আমি এখানে যাবো না, আমি আমার মায়ের কাছে চলে যাবো। এখানে কেউ আমাকে ভালোবাসে না, সবাই শুধু পারে। কেন আমি আমাকে আমার মানে আমার বাবা নেই, আমার কেউ নেই, কিছু নেই। দেখো না রামধা, আমার ভালো হয়েছে যাবে বিদ্যে পেলে ওরা আমাকে খেতে দেয় না, বলে পেটেকে রাখার ঢুকে যাবো না। এখানে আমি এখানে আমি আমার বাড়িতে ওই ভগবানের পিছনে নইলে যে ছেলে সোনার চামচ মুখে নিয়ে জন্মিয়েছিল আজ তার এমন দুর্দশা হবে কেন? কিন্তু আর কে করে মানুষ যে এমন অমানুষ হয়, এ যে আমি প্রথম দেখলাম। বাবা বাসা বলে কার্যসিদ্ধি হবে না, চাবুকের ভাষায় ওদের সঙ্গে কথা বলতে হবে। সেটা আমি জানি রে মামা। লোকটার নাম কি মামা? সদানন্দ ঘোষ। এটাই ওর বাড়ি? ডাকো তোরা এটাকে, দেখি কত তেল হয়েছে হারামজাদা। ডাকো মামা, ডাকোই তোরটাকে। রামকার, রামকার, হুজুর হয় নেই তোরা, লোকটাকে ডাকো। এ সদা সদা ঘর রে, হা এ সদা উঠো। মাস্টার মশাই বাড়ি নেই। ওই কে? আজকে আমার নাম বিলাল, মাস্টার মশাই কাছে পড়ি। মামা উপদ্বীপের ঘোরানো কাঁসার ছেলে 10 ম্যাজিস্ট্রেট হবে। সদাবেলা কোথায় গেছে জানিস? না নিশ্চয়ই শহরের রাজ্যে ভয় পালিয়েছে। হারামজাদাকে ধরতে পারলে এমন মারতে না। আপনি গালাগালি দিচ্ছেন কেন? কি বলবি? গাল দিচ্ছেন কেন মাস্টার মশাইকে? উনি এখনই আসবে, যা বলবার
কার সঙ্গে কথা বলছিস জ্ঞানেশ্বর? যেমন একটি চোরের বাচ্চাকে আচ্ছা করে চুকিয়ে গালাগাল দেবেন না। খবরে কাজী জমিদার হয়েছে বলে যা খুশি তাই করবে? এই বড় যে লম্বা লম্বা বলে দিতে শিখেছো, জানো আমি কে? না, আপনাকে চেনার মতো দুর্ভাগ্য আমার হয়নি। তবে মুখের ভাষা শুনে মনে হচ্ছে আপনি কোনো ভদ্র সন্তান নন। কি বললি? বললি নাই তো, বলুন কি বললে? অভদ্রের মতো ব্যবহার করলে কান ধরে ভদ্রতা শিখিয়ে দেব। মামা তুমি ওকে চুপ করতে বলো মামা, নইলে এমন শিক্ষা দেব। শিক্ষা দেবে? হ্যাঁ শিক্ষা দিয়ে দেব। তোমার মতো বদমাশ মেয়ে মানুষকে মেয়ে মানুষ নয়, বলো ভদ্র মহিলা। আমি একটা শিক্ষিত রূপে জানোয়ার। তবে রে শয়তানি, জুতিয়ে তোর মুখ তুই আমি ভেঙে না দিচ্ছি। কি জুতো মারবে? মারো মারো জুতো। আমিও দেখতে চাই কোন হাত দিয়ে তুমি আমাকে জুতো মারো। কই মারো মারো বলছি। আচ্ছা এই অপমানের প্রতিশোধ আমি যদি না নিতে পারি, আমিও সেই সুদিনের অপেক্ষায় থাকবো। অর্থ আর ভোগ আভিজাত্যের অহংকারে যারা মনুষ্যত্বকে পদদলিত করে চলেছে, আমি তাদের মানুষ বলে গণ্য করি না। দামি দামি জামা কাপড় পরলে মানুষ হওয়া যায় না। দিদি, এতদিন তোমরা মুখ বুজে সহ্য করে এসেছো বলে ওদের সাহস বেড়ে গেছে। লাঠির বদলে লাঠি মারো, বন্দুকের জবাব দাও বন্দুকের মুখে। এক খুশি মারতে এলে 10টা খুশি ফিরিয়ে দাও, দেখবে মন্ত্রের মতো কাজ হয়েছে। এই মেয়েটা কে রে? আগে হুজুর, ইন্দ্রাণী মাস্টার বসেছে। সদানন্দের মেয়ে? এত স্পর্ধা একটা ভিখারি স্কুল মাস্টারের মেয়ে যে চন্দন চৌধুরী কাম ধরে ভদ্রতা শিখিয়ে দিতে চায়। ইন্দ্রাণী বাংলার বাইরে মানুষ হয়েছে, আমাদের বাড়ি ভাগল করে সেখান থেকে বিয়ে পাস করে এসেছে। বাংলার মেয়েদের মতো আর খেয়ে কাঁদবার মতো মেয়ে ইন্দ্রাণী নন, ইন্দ্রাণী নন। অপমান 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 অপমানে অপমানে আমার সমস্ত দেহে আগুন ধরিয়ে দিয়েছে মামা। যেমন ভাবে হোক এই অপমানের প্রতিশোধ নিতেই হবে ভাবলে। হুকুম দিজিয়ে মালিক, ফকরি কো পাক দিয়ে আয়। স্কুল ঘরটা ভেঙে দিয়ে সরাম কাহা, কেউ যদি বাধা দিতে আসে তার মাথাটাও নিয়ে নেবে। সমস্ত দায়িত্ব আমার। এই চন্দন চৌধুরী আর যাই করুন, এই ছোট লোকের চক্রাঙানি সে কিছুতেই সহ্য করে না। আমি ওকে চরম শিক্ষা দিতে চাই মামা। তার জন্য যদি 10-20 লক্ষ টাকা খরচ হয়ে যায় আমি একটুও পিছপা হব না। চলে যাচ্ছে চলে যাচ্ছে মামা, চলে যাচ্ছে। অপমানের জ্বালায় বুকটা আমার চলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। চলবি একটা ছোট লোক চাষার মেয়ে বলে কিনা কাম ধরে ভদ্রতা শিখিয়ে দেবো। আমি তো সঙ্গেই থাকি না, কেউ কথা দিতে আসে গা পিটিয়ে মেরে ফেলায় দেগা, দেখায় দেগা, আজই দেখায় দেগা। বুঝা? হুজুর বলছেন দেখায় দেগা, ঘন্টা দেখায়গা। আর भी শুনো দেখো, পহলে ভাগাই চাচা আপনা প্রাণ বাঁচা। তিরিক যাচ্ছে এইসব বামদের, তিরিক যাচ্ছে। তুমি উত্তেজিত হচ্ছ কেন? তোমার দুর্বল নীতির জন্যই এতদিন ওরা স্পর্ধা বেড়ে গেছে। মুখের কথা ওরা শান্ত হবে না, ওদের যত্ন করতে হলে যাই করা যাবো। কি মুশকিল? জমিদারি চালানোর যোগ্যতা তোমার নেই, এবার তুমি অবসর নাও। সম্পত্তির দায় দায়িত্ব চন্দন আর পুলককে বুঝিয়ে দাও। ওরা ছেলে মানুষ, বাজে বকো না। চন্দনের 24-এ পড়লো, মেয়ে হলে এতদিনে 4 ছেলের মা হয়ে যেত। এই মাসে ওদের চার্জ বুঝিয়ে দিয়ে তুমি অবসর নাও। আমার কিন্তু কি করে কাটবে কুমার? হরিনাম জপ করে কুমার এবার তোমার কাশি যাওয়া উচিত। দুর্বল চিত্তের পুরুষগুলো আমার 2 চোখের বিষ।
কিরে হাবা, কিছু বলবি? হ্যাঁ। আমাকে তো দিলে না বাবা। সে কি প্রভা, সুজয় সকলে নতুন জামা কাপড় পেল, ওকে দাওনি? বেশি বকিও না, বুঝলে? রাধুনি হরি আর ওর জন্য একই কাপড় এনেছিলাম। কাপড় তো পছন্দ হয়নি। কাপড় জামাগুলো নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। দেখতে হাওয়াগুলো হলে কি হবে? আসল জ্ঞান একদম টনটনে। কিরে হাবা, কি বলছে তোমার? জামা কাপড় নাকি ওই নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছিস? মোটা কাপড় এনেছে আমার মায়া নাই বলে। কে বলে? কে বলে তোমার ছেলে হাওয়া? ও মা! পেটে পেটে হিংসের সাপগুলো একেবারে কিলবিল কিলবিল করছে। চন্দনের উপর হিংসে। কিসের তামার শীষে। কিন্তু প্রভা, এই চন্দন ভালো খাবার ভালো করবার জন্য চলছে। ওকে হিংসা করে তুই কি করবি রে? আমি বলে খেতে পাবো না, খাবো না। কেন মনে হবে বাবা? আমার মারে বলে মা থাকলে কেউ আমাকে এইভাবে মারতে পারতো না, কেউ আমাকে এমনি করে করতে পারতো না বাবা, কেউ প্রভা, রাধুনি যে কাপড় পরবে, হাবাও সেই কাপড় পরবে, ওকে এবং সে নয়। সেই তো 25 বছর আগে কি প্রতিশ্রুতি তুমি আমাদের দিয়েছিলে মনে আছে? আমি হ্যাঁ তুমি রাধা মাধবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলে আমার যদি ছেলে হয় সেই ছেলেই হবে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। মনে আছে তোমার? আছে, কিন্তু মনে আছে তাহলে তরুণী পত্নীর মন জয় করার জন্য প্রতিশ্রুতির অনেক খরচ তুমি উড়িয়েছিলে। আজ আর সে কথা বলে বুঝিয়ে দিতে চাই না। কারণ আমি জানি পুরুষগুলো হচ্ছে অকৃতজ্ঞ বেঈমান। আয়েশা, আমি ভুল করেছি, দ্বিতীয় বিবাহ করে আমি মহা ভুল করেছি। না, ভুল হয়তো আমি করিনি, আমারটা নির্বোধ। ওই চন্দনী পারবে বংশের মান রক্ষা করতে। নমস্কার হুজুর। নমস্কার। আমাকে সংবাদ পাঠিয়েছেন? হ্যাঁ, আপনার মেয়ে আমার ছেলেকে অপমান করেছে। এ ছেলে মানুষ, আমার ছেলে ভদ্র সভ্য শিক্ষিত বলে অপমান হজম করে ফিরে এসেছে। অন্য কেউ হলে আপনার ওই মুখরা মেয়েটাকে ঠিক শিক্ষা দিয়ে আসতো। আগে ছোট বাবু নাকি কুৎসিত ভাষা। এমন বাজে কথা একদম বলবেন না। আমার ছেলেকে আমি ভালো করে চিনি। আমি চাই আপনার মেয়ে আমার বাড়িতে এসে চন্দনের পায়ে ধরে মার্জনা চেয়ে নিন। কিন্তু ইন্দ্রাণী, মার্জনা চাইবার দরকার নেই। কিন্তু প্রভা, আমার ইচ্ছা ওই সর্বগুণ সম্পন্ন মেয়েটি আমাদের পুত্রবধূ হয়ে এ বাড়িতে আসুক। কি বলছো প্রভা? তোমার কি অতিক্রম হয়েছে? আমার পুত্র আসবে একটা চাষির ঘর থেকে। যদি যোগ্যতা থাকে আসতে অসুবিধা কি? দরিদ্র হলে ওরাও তো মানুষ। কিন্তু আপনার মতামতটা কিন্তু আমি এখনো জানতে পারলাম। আমার ছেলের সঙ্গে বিয়ে বলে মেয়ে কিন্তু আপনার অসুবিধা হবে। আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন? পরিহাস? আমি মাস্টার, আমার মেয়ে আপনার পুত্রবধূ হবে, এই কথা যে আমি ভাবতেও পারছি না। দিন পরে একটা লোক আসবে। সেই লোককেই আপনি ব্যবস্থা করুন। টাকা পয়সার জন্য ভাববেন না। আমার নাম করে ফেরেশতা থেকে আপনি টাকা নিয়ে যাবেন। তুমি এখনো ভেবে দেখো প্রভা। না ভেবে আমি কখনো কোনো কাজ করি না। কে রে জমিদারের ছেলের সঙ্গে পাল্লা দিয়ে কথা বলতে পারে
আছে তাহলে ছাড়িয়ে নেবেন। স্ত্রী চরিত্র দেবার জনন্তি কুমুদ মনুষ্য, কোথায় আপনার কঠোর শাস্তি হবে, আর তার পরিবর্তে ফেলে আপনি অভাবনীয় সম্মান। সত্যি আমি এতটা প্রত্যাশা করি। ইন্দ্রাণী, আমার ইন্দ্রাণী জমিদারের পুত্রবধূ হবে, এটা কল্পনারও বাইরে। সত্যি মানুষের উপরটা দেখে বিচার করা অন্যায়। মাস্টারমশাই, না বিলাস না, আমি মানি না, মানবো না। আমি আবার ইন্দ্রাণীকে বিয়ে দেব, না পারি গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ডুবিয়ে দেব। মাস্টারমশাই, চলে যাচ্ছে বিলাস, আমার বুকটা চলে যাচ্ছে, আমার তিল তিল করে গড়া স্বপ্ন মিথ্যে হয়ে গেল। জীবন যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক। আমি স্বপ্নেও ভাবিনি ইন্দ্রের মতো একটা জানোয়ার হাতে পড়বে। বিয়ে যখন হয়ে গেছে মাস্টারমশাই, না বিলাস না, এ বিয়ে নয়, এ হচ্ছে মানুষ নামক পশুদের ষড়যন্ত্র। জালিয়াত বীরেন চৌধুরী আমার সঙ্গে প্রবঞ্চনা করেছে। হিন্দা আমার কাছেই থাকবে, আবার যদি একটা অক্ষম পঙ্গু ছেলে থাকতো কি আমি খাওয়াতাম না। মাস্টারমশাই, চলে যাচ্ছে বিলাস, আমার এই বুকটা তুষের আগুনের মতো জ্বলে যাচ্ছে। তুই আমাকে একটুখানি বিষের দিতে পারিনি বিলাস, একটুখানি বিষ। আমি হেরে গেলাম বিলাস, এই অশুভ শক্তির কাছে আমি হেরে গেলাম। কাঁদবেন না মাস্টারমশাই, এই নামই কোথায় বিধিলিপি। না বিলাস, বিধিলিপি না, এ হচ্ছে মানুষ নামক পশুদের ভিন্ন ষড়যন্ত্র। ইন্দ্রার জীবনটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সুপরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করছিল। কিন্তু আমি তা হতে দেব না। পশু শক্তির চাবকের তলা আমি মাথা নত করবো না। মরতে হয় মাথা উঁচু করে মরবো, তবু বীরেন চৌধুরীর বঞ্চনার ফাঁদ আমি গলায় ধরবো না। ওই জানোয়ারের বিয়ে হতে পারে না। আমি আবার তোর বিয়ে দেব, না দিতে পারি চিরকাল তুই আই মরুই থাকবি। ধর্মের চোখে, সমাজের চোখে আমি ওর বিবাহিতা স্ত্রী বাবা। তুই ওকে চিনিস না হতভাগী, ও মানুষ নয়, মানুষ রূপী জানোয়ার। না বাবা না, ইন্দ্র, আমি সীতা স্বামীর হৃদয় বন্দী দেশের মেয়ে, তাদের আদর্শই আমার আদর্শ। তুমি তো জানো বাবা, বেহুলা মৃত স্বামীকে নিয়ে ওই সাগরে ভেসেছিল। এই ভাবাবেগ নিয়ে কাব্য নাটক রচনা করা যায় ইন্দ্র, কিন্তু বাস্তব জীবনে ভাবাবেগের কোনো স্থান নেই।
জীবনটা কাব্য নয়, কঠোর বাস্তব। দুদিনেই তুই হাঁপিয়ে উঠবি। সারা জীবন তোকে চোখের জলে বুক ভাসাতে হবে। জীবন তোমার দুর্বিষহ হয়ে উঠবে দিদি। সেই দুর্বিষহ জীবনের মাঝে দাঁড়িয়ে আমি মনে মনে প্রার্থনা করব, এই করেছ ভালো নিঠুর, এই করেছ ভালো, এইভাবে হৃদয়ে মোর তীব্র দহন জালো। তুই মোর হতভাগী। আজ থেকে মনে করব ইন্দ্রা মানে কেউ ছিল না। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, তোর বিয়েতে একটু শান্তি পাবো, স্বস্তি পাবো। আমার বুকে রক্ত শস্য ধারায় ছড়িয়ে তোকে মানুষ করলাম। কেমন করে তুই বর্তমানে স্রোতে গা ভাসিয়ে অতীতকে ফোন করতে পারলি। ভেঙে গেল আমার বানর তৈরি স্বপ্নের প্রাসাদ। আমি হেরে গেলাম ইন্দ্রা, অশুভ পশু শক্তির কাছে আমি হেরে গেলাম। তোমরা কি এই রাতে চলে যাবে দিদি? বাবার মনের অবস্থা ভালো নয়, আর ওরাও যখন নিয়ে যেতে চাইছে। তোমার মনোবলের প্রশংসা করছি দিদি। অন্য কোনো মেয়ে হলে কেঁদে ভাসিয়ে দিত। ওই ভগবানের কাছে আমি প্রার্থনা করছি, তোমার চলার পথ শুভ হোক দিদি, শুভ হোক। আমার নাম হাওয়া। ওটা আবার কোনো নাম হলো নাকি? ভালো নাম নেই? রাখুন না কেন? সেই নামে কেউ আমাকে ডাকে না, সবাই আমাকে হাওয়া বলে ডাকে। আর ছোট রাজা বলে গাধা। ছোট রাজা? ছোট রাজাকে? ওরে তাও তুমি জানো না? ছোট রাজা বলি আমার ছোট ভাই। সবাই তাকে জমির মতো ভয় করে। শ্রাবণ নিয়ে এমন মারতে পেছে। ছোট ভাই তোমাকে মারে? মারবে না? আমি তো একটা আত্ম গাধা। কে বলেছে তুমি গাধা? কেন? মামা বলে, এই ছোট রাজা বলে, এমনকি রাজনী হরিও বলে আমি একটা গাধা। তুমি লেখাপড়া একদম জানো না? কি করে জানবো? আমি নাকি ছোটবেলায় দর্শন মাস্টারকে হার মানিয়ে দিয়েছি। আমরা বলে
আমার যখন 5 বছর বয়স তখন আমি ইংরেজি কবিতা, বাবার নাম, গাঁয়ের নাম সব লিখতে পারতাম। তুমি বলবে আমার কাছে? না বাবা, বলো না, বললে তুমি মারবে। মারবো না, বলবি? বেতন বেতন সবাই বলি, মারবো না, মারবো না। আমার পড়ার না বলে মেরে লট বানিয়েছে। এই দেখো না, কালো ছোট রাজা আমাকে কি মারটা মেরেছে। এইভাবে মারে মানুষকে? আরে আমি আবার মানুষ নাকি? আমি তো একটা জানোয়ার। আসলে আমার তো মানে থাকলে ওরা আমাকে মারতে পারতো না। তোর তো পছন্দ হয়েছে। দেখো বাবা, দেখো রাধাকার সঙ্গে এই সুন্দরীকে কি অপূর্ব মানিয়েছে। মনে হচ্ছে জাহাজের পেছনে ল্যাঙ্গুলা, একেবারে বাদরের গলায় মুক্তোর মালা। সুন্দরী আমার সঙ্গে বিয়ে হবে শুনে তুমি দেখে আনন্দে সেই করে নেচে উঠেছিলে, কিন্তু এই জন্মে তো সেটা সম্ভব হবে না। আর গোটা 2 জন্ম তপস্যা করে দেখো, এই চন্দন চৌধুরীর বাড়ির ঝি হতে পারবা। এই, কি বললি সোয়ার? আমি বাদর? বিয়ের পরে গোল ফুটেছে হারামজাদা, দাঁড়াবাজি গোল তোর ফুটাচ্ছি। এই আমার বইয়ের পেছনে লুকানো হচ্ছে, এই বউ তোকে রক্ষা করবে। আমি তো মায়ের বলি আর খবর না। হয়েছে একটু মেরে দিচ্ছি। ওরে গায়ে যদি তুমি হাত তোলো, এই জুতো আমি তোমার পিঠে তুই আমাকে জুতো আমার বিষয় দিবি? ভিতর নয়, তুই নাই তো বড় স্ত্রীর সঙ্গে আপনি বা তুমি বলে সমাধান করতে হয়। আমি তোর এই তো নাটক কি আমার চেঁচাবে না। তুমিও অভদ্র হতে পারো, কিন্তু এক পাড়ায় ভদ্রলোকেরা বাস করে। ওই ছোট লোকটার কান ধরে ভাবতে থাকি গিয়ে দাও। দাঁড়াবাজি চাবি না দিতে চল দেখাচ্ছি মজা। সাধ্য থাকে এখনই দেখিয়ে দাও। এই ওকে আমি তোমার সামনে দান করে না। মারো মানে প্রমাণ করে দাও তোমার অসীম ক্ষমতা। এই অপমান তুমি মুখ বুঝে সহ্য করবে চন্দন? একটা বস্তির মেয়ে। আমি অবাক হয়ে যাচ্ছি বাবা। আর এখনো অনেক বাকি চন্দন চৌধুরী। তুমি যদি ভেবে থাকো এই বঞ্চনার পাশ আমার গলায় পড়িয়ে আমার বিশ্বাস তুমি বন্ধ করবে, সেটা হবে তোমার ভুল ধারণা। এসো। এতদিন আমাকে তুই মেরেছিস, কিছু বলিনি। আমাকে গাধা বলেছিস, তাও কিছু বলিনি। এইবার আমার শরীরে হাত দিয়ে তার হাতে ফেলে একদম হাতে বাবা, আমি কি স্বপ্ন দেখছি বাবা? আমি কি জীবিত না মৃত? ওই আমার মুখে শাসনের গুলি। বাড়িতে চলো, দুদিনেই একেবারে টাইট দিয়ে দেবে। কিন্তু শরতের মেঘ যত বাড়ি যায় তত বর্ষায় মন খারাপ করো না। বাকি আমরা আশায় পড়েছি। ডানা কাটতে সময় নেব না। মানুষ কেন যে সংসার ধর্ম করে তার কিছু বুঝি না। কি সুখ আছে সংসারের মধ্যে? ভগবানের কাছে দিনরাত শুধু আমি প্রার্থনা করি, আর কেন ঠাকুর এবার এবার তুমি আমাকে মুক্তি দাও।
সময় না, তারপর তোমার খাবার কি বউটা মোটামুটি মানিয়ে নিয়েছে। তাছাড়া উপায় কি বলো? হিন্দু ধর্মের মেয়েরা সম্ভবত বিরূপ হয়। তাছাড়া ওর বাবার এমন কোন সংস্থান নেই যাতে সেখানে থাকতে পারে, তাই বাধ্য হয়ে এর আসলে সেটা মেয়েকে দেখে আমার কিন্তু অন্যরকম ধারণা ছিল। কিরকম? এমনি কাকবার জন্য জন্মায় নইলে পাত্র বদল হয়েছে শুনে চারিদিকে কান্নাকারি হুলস্থুল বেঁধে গেল। আমার জোর দৃষ্টিতে আমি দেখলাম এতটুকু উদ্বেগ বা কণ্ঠা হয়তো ব্যাপারটা তোমার ছিল, কারণ ও পাড়ার মেয়েটি হাত ধরে যখন বলছিল কোথায় হতভাগী তোমার বৌমা, ধীর কণ্ঠে বললে আমি এই প্রবঞ্চনা দেখতে চাই। তিন তালার দক্ষিণ দিকে ঘর দুটো আমার চাই। ওখানে চন্দন থাকে। ঘর দুটো আমার প্রয়োজন? হ্যাঁ, আমার দরকার। দরকার হলে সব কিছু পাওয়া যায় না। পাওয়ার জন্য আমি চেষ্টা করবো। তোমার অন্য ঘর দেওয়া হয়েছে, তাছাড়া ঘরে চন্দন থাকে, তাই বলে চন্দনের ঘর আমি তোমাকে দিতে পারি না। কেন? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো, আমার কাছে তুমি কৈফিয়ত। না বাবা, কৈফিয়ত আমি চাইনি। আমি শুধু জানতে চাইছি একই পিতার অরুণজাত দুটি সন্তান, একজন খায় পোলাও পরমান্ন, আর একজনের কেন পোড়া রুটিও জুটবে না। ইন্দ্রাণী, একজনের পরনে দামি দামি স্যুট প্যান্ট, আর একজনের কেন পরনে ছেঁড়া তেরা। একজনের ভয়ে দাস দাসী সভা ব্যস্ত, আর একজনের হাতে রাখনি গরম জল খেয়ে যায়। কেন কেন এই বৈষম্য বাবা? তুমি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছ না। উত্তেজনার কারণ হয়েছে বলে আমি এই কথা বলছি। সব কিছুতে ছোট ছেলে বেশি অধিকার, বড় ছেলে গিয়ে মানুষের কেউ নয়। ছোট লোকের মেয়েকে বলে দাও, ইচ্ছা হয় থাকবে, না হয় অন্য কোথাও চলে যাবে। শুনছো শুনছো, হাত থেকে মুখে টিপাই শুনছো। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমি তো মুখে দর্শন করতে চাই না। যে বংশের মেয়েরা নাকি শান্ত সংযত ভাষায় কথা বলে। তুমি কি বলেছো না বেঁচে আছো? সকালের বেঁচে আমাকে যা মানে তাই বলছে। আর তুমি ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে আছো। চলো ইন্দ্রাণী, ওই নিচের ঘরে তিনতলার দক্ষিণ দিকের ঘর দুটো আমার প্রয়োজন। প্রয়োজন হলে সব কিছু পাওয়া যায় না। আপনার বড় ছেলের জন্য চারখানা ধুতি, দুটো পাঞ্জাবি, দুটো গেঞ্জি আনিয়ে রাখবেন, এবং আপনার ছোট ছেলে যে হাত খরচ মাসে মাসে পায়, আপনার বড় ছেলেকেও সেটাই দিতে হবে। তোমার স্পর্ধা কিন্তু সীমাধারী যাচ্ছে ইন্দ্রাণী। স্পর্ধা? তাছাড়া কি, নতুন বউ হয়ে এসেছো, আবেদন নয়, অনুকম্পা নয়, দাবি প্রয়োজন। জানো, ইচ্ছা করলে আমি তোমার ঘাট ধরে এবার থেকে বার করে দিতে পারি। ভয় পারেন না। ইন্দ্রাণী, এই বাড়ির প্রত্যেকটি ইটের মধ্যে আইনত আমার অধিকার আছে। বিবাহিত জ্যেষ্ঠ পুত্রের অধিকার আইনত গ্রাহ্য। ঠিক, আইন দেখাচ্ছ, আমাকে তুমি আইনে। না বাবা, আপনি আমাকে তাকিয়ে দেওয়ার কথা বললেন তো, তাই আমি ব্যাপারটা আপনাকে খোলাখুলি বুঝিয়ে দিলাম। ঠাকুর বোর জিনিসপত্রগুলো আমি বাইরে রেখে ওই ঘর দুটো আমি নিয়ে নিলাম। আশ্চর্য, একটা ছোট বাচ্চার সামনে তোমার নাকের উপর ছাওয়া পিছিয়ে দিল, আর তুমি হাওয়া গঙ্গা দাঁড়িয়ে থাকে। চন্দন যদি এসে দেখতে পায় ওর ঘরটা বেদখল হয়ে গেছে, তাহলে আজ একটা খুনাখুনি কাণ্ড হয়ে যাবে। কথাটা আমি তোমাকে বলে দিলাম। হ্যাঁ, আগে তোমাকে বলিনি ওই মেয়ে কাকবার জন্য জন্মায়নি। তোমার মনুষ্যত্ব বিবেকের মধ্যে কুচা মেরে জানিয়ে দিয়ে গেল শঙ্করের উপর তুমি অবিচার করেছো বীরেন। কিন্তু এরই নাম বোধ হয় আত্মপ্রতিষ্ঠার লড়াই। বঞ্চনার ভার তুমি গলায় পালাতে পারোনি বীরেন। নিজের জালে তুমি নিজেই সরিয়ে পড়েছো। ও মেয়ে যদি আদালতের দ্বারস্থ হয়, আমি কিন্তু বিস্মিত হব না। মেয়ে তো নয়, যেন এক খণ্ড আগুন। আগুন আগুন, তবে কে আগুনে আমার সংসার পুড়ে ছাই হয়ে যাবে? শঙ্করের উপর আমি অবিচার করেছি। বিয়ের পরেই তো রক্তপ্রভা ওকে সন্তানের ছেলে ওদের তুলে নিয়েছিল। ওর বুদ্ধিবৃত্তি নষ্ট হয়ে গেল বলে সেই জন্য রক্তপ্রভা অপ্রিয় হলো না। এসব আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না।
বলো। I was before the money. I was happy on the day. I never said an ugly word, but some I let stay to play. And now at last the sun is going down behind the wood, and I am very happy. I know that I have been good. আমি মিষ্টিটা আস্তে করে বলে আছে এসএমটা কি হলো কিছু বলবে? আমার ভীষণ ভয় করছে। ভয়? কিসের ভয়? জানি না, বুঝতে পারছি না। তুমি কাছে না থাকলে আমার ভীষণ ভয় হয়। আমি তোমাকে বলেছি ভয়কে জয় করতে শেখো। তুমি পুরুষ, তোমাকে পাথরের মতো শক্ত হতে হবে। আমি এখনই ফিরে আসছি, তোমার কোনো ভয় নেই। তুমি পড়ো। বাহ, তোমার হাতে কি বেশ উন্নতি হয়েছে। পোশাকের বাহার কত, হিল ফিরে পাঞ্জাবি, পায়ে চকচকে জুতো। কি বই বলছিস দেখি? বাহ 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 বাহ, ইংরেজিও খুবই উন্নতি হয়েছে রে। এই তাহলে হবা তোকে দিয়ে পাখি পেয়ে নেয় না তোরে। অনেকদিন বুঝলি, অনেকদিন আমার চাবুকটাও বসে পড়ে আছে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও আমি তোর পায়ে পড়ি, ছেড়ে দাও। তোর বউ নাকি আদালতে দরখাস্ত পেশ করেছে, এই সম্পত্তির অর্ধেক ভাগ তাকে দিতে হবে। কাল নাকি আমার মাকে অপমান করেছে ওই শয়তানি, সম্পত্তির ভাগ চাই। এই সম্পত্তির ভাগ চাই। বাঘের বাচ্চাকে হাত তুলো। বাঘের বাচ্চা কিন্তু মানুষ হয় না বাবা। সে শত শক্তিবাড়ি হোক, সে পশু ছাড়া আর কিছুই নয়। তোকে খুন করবো শয়তানি। চেষ্টা করে দেখুন। এই তো আমি সিনক্রেট করতে চাই না বাবা। আপনার জীবিত অবস্থায় এই সম্পত্তি আপনি দুভাগ করে নিয়ে যাবে। আশা করি আমার উকিল নোটিশ আপনি পেয়ে গেছেন। একটা মানুষ তোকে ওই পশুকে আমি সন্তান বলে স্বীকার করি না। তুমি যদি ভেবে থাকো আমাকে সামনে রেখে আমার সম্পত্তি দুভাগ করবে, সে তোমার আকাশ কুসুম করবো না। সম্পত্তির ভাগ আমি নেবই। সেদিন আকাশে চন্দ্র সূর্য উদয় হবে না। এই সম্পত্তির ভাগ দিতে পারিস সেদিন হাতে চুরি করে এই বাড়িতে আমি চলে যাবো। কিন্তু মেয়ে মানুষ বলে আজকের মতো তোকে আমি ক্ষমা করে দিয়ে গেলাম, কিন্তু মনে রাখি কি করবে এই অপমানের প্রতিশোধ আমি নেবই। বলে আমার নাম চন্দন চৌধুরী নয়, চন্দন চৌধুরী। তোমার উপর আমার আস্থা বাবা। আজ 2 বছর হলো খাবারটাকে আটকে রেখেছো, চলছো নিজের খেয়াল খুশি মতো, শাশুড়িকে করছো তুমি পদে পদে অপমান। এই তোমার শিক্ষা, এই তোমার স্বাধীনতা বোধ। অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার নিরাপত্তাকে মনে করেছো ভীরুতা, আমার ধৈর্যকে মনে করেছো দুর্বলতা। আমি 3 দিন তোমাকে সময় দিয়ে গেলাম। এই 3 দিনের মধ্যে যদি বাড়ি ছেড়ে না যাও, তাহলে আমি আইনের আশ্রয় নিতে আর আমিও দেখতে চাই কোন আইন আমাকে এই বাড়ি থেকে এক পা সরায়। অশুভ শক্তির কাছে আমি ইন্দ্রাণী কখনো মাথা নত করিনি, আর আজও করব না। ঠাকুর, তুমি আমাকে শক্তি যোগাও ঠাকুর। আমি যেন এই মেঘ ঢাকা তারা থেকে মেঘে ঢাকা তারা যেন সরাতে পারি। ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও।
অভিনন্দন কর্মযাত্রা মানিকগঞ্জকে আপনাদের নেগে রাখা তারা পরিবেশনের জন্য। 15তম যাত্রাদল নিবন্ধন উৎসব 2023-এ আমাদের আজ আমন্ত্রণে আপনাদের অংশগ্রহণ আমাদেরকে প্রাণিত করেছে। সম্মানিত বিজ্ঞ অতিথিবৃন্দ ছিলেন, আপনারা আপনাদের কলা মূল্যায়নের জন্য মূল্যায়ন করছেন। অচিরে আমরা আপনাদের মূল্যায়ন প্রতিবেদন জানিয়ে দেবো। ভালো থাকবেন, যাত্রার সাথে থাকবেন, সুন্দর থাকবেন। এবার এই দলের দলপ্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মানিকগঞ্জেরই আর একজন কথিত যশা যাত্রা শিল্পী তাপস সরকার। তাপস সরকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তমা যাত্রা ইউনিটের দলপ্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এরপরের পরিবেশনা শ্রী গুরু